পালা বদলের পরে অনেকেই গান ধরেছিলেন পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। পরের দুটো লাইন হয়তো বলতে ভুলে যাচ্ছিলেন যে তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে। দেখবেন প্রমাণ করে দেবো। 4 মিনিট সময় দিন, 4 মিনিট শুনুন, তারপর না হয় পর্বটা শুনবেন না, 4 মিনিটে প্রমাণ হয়ে যাবে। একটা সময় অনেকেই মুখ টিপে হাসতেন যখন এই খবরটা আসতো যে আমাদের দেশের মধ্যে সব থেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হাসতেন কিনা বলুন, সত্যি কথা বলুন, হাসতেন কিনা? গোটা কালীঘাট করে কুপকাত মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে সব থেকে গরিব মুখ্যমন্ত্রী, এই খবরটা সামনে রাখা হতো। সৌগত রায় একবার একটা বিতর্ক সভায় গিয়ে বলেছিলেন এই কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও তো একটা একচালার ঘরে থাকেন, একটা মাত্র ঘরে থাকেন, সেখানেও হাসির রোল উঠেছিল, হাসতে হাসতে মানুষের কুপকাত হয়ে যাওয়ার জোগাড়। দেখুন এই যে কথাটা বলা হতো, যেটা দেখানো হতো, এটা একটা ভরম, একটা অদ্ভুত নাটক, এবং সাধারণ মানুষের যে বুদ্ধিমত্তা রয়েছে, বিচার ক্ষমতা রয়েছে, সেটার প্রতি একটা অট্টহাসি। এর থেকে সেই সময়কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক বেশি সৎ ছিলেন। তিনি কিন্তু কখনোই বলতেন না যে তিনি গরিব, বরং তিনি বলতেন যে আমি গরিব না ভাই, আমি গরিব নই। এই সমস্ত উল্টোপাল্টা কথা বলার, এসব সাজার আমার কোনো দরকারও পড়ে না। 2024-এ আমার মনে আছে শুভেন্দু অধিকারীর দিকে কে টাকা জোগায় এরকম একটা কটাক্ষ যখন ছুঁড়ে দেওয়া হয়েছিল, শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছিলেন যে দেখুন আমি সরকারি গাড়িতে চড়ি না, পার্টির কাছ থেকে তেলের টাকাও নিই না, আমার নিজের পেট্রোল পাম্প আছে, মাসে কয়েক লক্ষ টাকার বৈধ ইনকাম রয়েছে, আমার পেট্রোল পাম্প আছে, সেখান থেকেই তেল ঢুকিয়ে দিই গাড়িতে এবং সেখান থেকেই আমার গাড়ি চলে। তারই সঙ্গে আপনারা জানেন যে অধিকারী পরিবারের কিন্তু একটা কল্পতরু হওয়ার সুনাম রয়েছে, কল্পতরু হিসেবে সুনাম রয়েছে। অধিকারী পরিবারের কাছে কেউ গেলে তারা খালি হাতে ফিরে আসেন না, এই খবর বারবার সামনে উঠে আসে। শিশির অধিকারী অত্যন্ত দয়ালু মানুষজন, সাহায্য করেন সকলকে। শুভেন্দু অধিকারী নিজে বিয়ে করেননি, কিন্তু তার 2 ভাইয়ের বিয়ে হয়েছে, অত্যন্ত জৌলুসপূর্ণ বড় জাঁকজমক করে বিয়ে হয়েছে। তো এরকম একটা বিষয় সকলেই জানেন, এটা কোনো অজানা বিষয় নয়। এবং তারই সঙ্গে যখন শুভেন্দু অধিকারী ভবানীপুরে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই সময় শিশির অধিকারী এসে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলেন যে দেখুন কলকাতা এবং এই সংলগ্ন এলাকায় আমার কয়েকটা বাড়ি রয়েছে, আপনারা যদি শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করেন, তাকে যদি আপনারা জেতান, তাহলে আমি নিজে এখানে এসে এখানে থেকে মানুষকে পরিষেবা দেওয়ার কাজ করব, মানুষের জন্য কাজ করব। এবং তারই সঙ্গে এখন যেরকম খবর পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ভবানীপুরের প্রত্যেকটা ওয়ার্ডে বিধানসভা কার্যালয় তৈরি করছেন, একটা ওয়ার্ড বাদ দিয়ে বাকি সমস্ত ওয়ার্ডে। একটা ওয়ার্ড বাদ কারণ সেখানে বিশেষ লোকজন থাকেন, কিন্তু বাকি সমস্ত ওয়ার্ডে কিন্তু বিধায়ক কার্যালয় তৈরি করছেন শুভেন্দু অধিকারী। এবার এই বিধায়ক কার্যালয় সরকারি টাকা বা পার্টির টাকায় তো নয়। তো এই যে সমস্ত কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এর মধ্যে কোনো কথা থেকে মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী খুব গরিব মানুষ? তিনি নিজেও কোনোদিন এই ধরনের কোনো নাটক সামনে রাখেননি, এরকম কোনো কিছু সাজার চেষ্টাও করেননি। কিন্তু তারপরেও এই কথাটা আমি কেন বলছি যে রং বদলালেও শখ বদলায়নি, তার কারণটা হচ্ছে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর, যেখানে বলা হচ্ছে দেশের মধ্যে অন্যতম গরিব মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। আপনি ভাবুন, পালা বদল হয়ে গেল, এত কিছুর পরিবর্তন হয়ে গেল, কিন্তু তারপরেও দেশের মধ্যে গরিব মুখ্যমন্ত্রী এসেছে এই বাংলা থেকেই, এটার কোনো পরিবর্তন নেই। এখানে কে কবে কিভাবে গরিব সেই সমস্ত প্রশ্ন করে লজ্জা দেবেন না। আর এই সব প্রশ্নকে একেবারে প্রশ্রয় দেবেন না যে হ্যাঁ গরিবই তো বটে, গরিব না হলে ক্যামেরার সামনে কি আর টাকা নিতে দেখতে পাওয়া যায়? ক্যামেরার সামনে টাকা নেবার অভিযোগ থাকে? কিংবা পেট্রোল পাম্পে তাহলে তেলই এখন ঢুকছে নাকি ইথানল মিশিয়ে আকাশে উঠছে? এই সব প্রশ্নগুলোকে একেবারে কিন্তু প্রশ্রয় দেবেন না। এইখানে আপনাকে বলতে হবে যে দেশের বাকি মুখ্যমন্ত্রীদের অনুপাতে শুভেন্দু অধিকারী গরিব, কারণ সেখানে বলে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ 85,87,000 টাকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পত্তি কত তার যখন হিসেব দিতে হতো, তিনি কোনোদিন 20 লাখ পেরিয়ে গেছেন বলে মনে হয় না। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হিসেবে বলা হচ্ছে 85,87,000 টাকার সম্পত্তি। তার মানে দেশের বাকি মুখ্যমন্ত্রীদের তুলনায় সেই অনুপাতে শুভেন্দু অধিকারী গরিব, এই কথাটা তো আপনাকে বলতে হবে। আপনি বলে দিচ্ছেন দেশের অন্যতম গরিব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি ভাবুন তো তা না হলে একবার, যে পকেটে 87 লক্ষ টাকা আছে একজন মানুষের, সে যদি আজকে রাস্তায় কারোর ওপরে গাড়িও তুলে দেয়, বুকের ওপরে যদি গাড়ি চড়িয়ে দেয়, তারপরেও পুলিশের তাকে ধরা চাপ হয়ে যাবে আমাদের দেশে।
এবং সব শুনে আপনাকে বলতে হবে যে আমাদের এখানে আসলে আমরা এগুলো একটু পছন্দ করি, আমাদের এগুলো বলতে শোনাতে একটু ভালো লাগে। গরিব মুখ্যমন্ত্রী, গরিব নেতা, হাওয়াই চটি, গরিবের মাসিহা, এইগুলো বলতে আমাদের বেশ ভালো লাগে। তা না হলে যারা আসলে গরিব, যারা আসলে লড়াই করছে তারা খেপে যাবে, তাদের ইস্যুগুলো, তাদের সমস্ত যে অভিযোগ সেগুলো সামনে চলে আসবে। তখন আবার অন্নপূর্ণা ভাণ্ডার, সে তো দয়ার দান, আমরা তো দয়া করে দিচ্ছি সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, ফ্রিতে বসে বসে টাকা পাবে, আবার তার জন্য 12 পাতার ফর্মও ফিল আপ করবে না, তা বললে কি চলবে? এসব টিটকিরিও তখন মারা যাবে না গরিব মানুষকে। দেখুন, বিষয়টা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত সজ্জন ব্যক্তি, আপনাকে মানতেই হবে, না মানলে আপনাকে মানিয়ে দেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন? তিনি পরিষ্কার বলেছেন যে বিজেপির পতাকা নিয়ে কেউ যদি তোলাবাজি করতে আসে, টাকা পয়সা চায়, আপনার কাছাকাছি যে বিজেপি অফিস রয়েছে, পার্টি অফিস রয়েছে, সেখানে সোজা গিয়ে অভিযোগ জানিয়ে দেবেন, আমরা তাকে একেবারে জেলে পাঠাবো। ঠিক আছে, একদম বিজেপি ব্যবস্থা নেবে। এবার বিজেপি কি সত্যিই ব্যবস্থা নিচ্ছে? নিচ্ছে তো, খবর হচ্ছে, আপনি দেখুন বেহালা থেকে যেমন একটা খবর এসেছে যে বেহালায় একজন প্রমোটারের কাছ থেকে একজন বিজেপির নেতা 5 লাখ টাকার তোলা চেয়েছেন। এবার তারপর কি হয়েছে? এই খবরটা সামনে আসার সঙ্গে সঙ্গে বিজেপি নেতৃত্ব নড়ে চড়ে বসেছে। বিজেপির ওই নেতা, যার বিরুদ্ধে অভিযোগ যে সে 5 লক্ষ টাকা তোলা চেয়েছে একজন প্রমোটারের কাছ থেকে, সেই বিজেপির নেতাকে শোকজ করা হয়েছে। 7 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে তার আচরণের কারণ কি, এবং তারই সঙ্গে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে তাকে সাসপেন্ডও করা হয়েছে আপাতত। তাহলে এবার এইটা শুনেই অনেকে বলবেন যে দেখেছেন তো, এইসব খবরটা আপনার চোখে পড়ে না, আপনি তো এইসব খবরের বেলায় অন্ধ হয়ে বসে থাকেন। আমি তো দেখালাম আপনাকে খবরটা, আমিই তো বললাম। এবার আপনি যেমন এইটা দেখলেন তেমন আবার ওটাও দেখুন, এই খবরটা যেমন শুনলেন তেমন আবার অন্য খবরটাও শুনুন। পাণ্ডবেশ্বরের বিজেপির বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, তিনি সামনে এসে আজ অভিযোগ করছেন বিজেপির তোলাবাজি নিয়ে। জিতেন্দ্র তিওয়ারি বিজেপি তৃণমূল বারবার করেছেন বেশ কয়েকবার, এবং তারপর তিনি বিজেপিতেই থেকে গেছেন এবং এখন তিনি বিজেপির বিধায়ক। তিনি নিজের দলের লোকজন সম্পর্কে বলছেন যে আমাদের দলের কর্মীরা বেশ কিছু জায়গায় এমন তোলাবাজি করছে যে মানুষকে টিকতে দিচ্ছে না, সমানে গিয়ে তাদের বিরক্ত করছে, তাদের কাছ থেকে টাকা তুলছে, কাউকে বাদ দিচ্ছেন না, ঠিকাদারকে পর্যন্ত গিয়ে বলছে টাকা দিতে হবে, এটা করার জন্য টাকা দাও, ওটা করার জন্য টাকা দাও, উঠতে বসতে তাদের কাছ থেকে টাকা চাইছে, বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সাংঘাতিক পরিস্থিতি এখানে তৈরি করছে। তারই সঙ্গে তিনি বলছেন আমাদের দলের কর্মীরা তোলাবাজি করে মানুষকে বাঁচতে দিচ্ছে না, ওরা আগে 4টে কোয়ার্টার মাসে তুলতো, এরা সপ্তাহে 4টে করে কোয়ার্টার তুলতে যাচ্ছে, সবার নেতা নেই, কালেকশন মাস্টার হয়ে গেছে। তারই সঙ্গে তিনি বিজেপির কর্মীদের সাবধান করে বলছেন সব কিছুর একটা সীমা থাকে, সন্ধে 6টা বাজতে না বাজতেই মদের আসর বসিয়ে দিচ্ছে। আমরা এসেছিলাম এই বলে যে কাউকে ঘর খালি করতে দেব না, এখন এরাই গিয়ে ঘর খালি করাচ্ছে। এই সব যদি বন্ধ না হয় তাহলে আমি সব কমিটি একেবারে বন্ধ করে দেব, ভেঙে দেব। বলি কিছু হয়েছে? ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কোলে বসা তৃণমূল, মাকু সিপিএম, পাপ্পু কংগ্রেস, এরা তো যা বলে সব খারাপ, এদের কথাবার্তার কোনো উত্তর দেবার একেবারে কোনো দরকার নেই। কিন্তু এগুলো কি দুষ্টু লোকেদের কথা? দলের মধ্যে থেকেই লোকেরা যখন এসব বলছেন, সেগুলোর কি কোনো উত্তর দেওয়ার জায়গা আছে? সেগুলোকে কি সত্যি বলে ধরা যেতে পারে? মানে বিষয়টা হচ্ছে যে এখন এই রাজ্যে বিরোধী সেরকম কিছু কেউ নেই। একটা সময় জানেন তো, মনে আছে নিশ্চয়ই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বলা হতো যে বিরোধীদের তিনি একেবারে নষ্ট করে দিচ্ছেন, বিরোধী শূন্য করে দিচ্ছেন, এবং এমন সমস্ত কাজকর্ম মমতা বন্দ্যোপাধ্যায় করেন যাতে মনে হয় তিনিই শাসক, আবার তিনি নিজেই হচ্ছেন বিরোধী। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গেও বিরোধিতা কি সেই সোনার পাথর বাটির মতো জায়গায় চলে গেছে? এখন নিজের মধ্যে প্রশ্ন এইটাই যে আগের সরকারের আমলে 1-2 বছর সময় লেগেছিল, তারপর ঝুলি থেকে ম্যাও বলে একের পর এক সব বেরোতে শুরু করেছিল। এখন যেহেতু ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে সবকিছুই অনেক তাড়াতাড়ি হয়, তাই এক্ষেত্রে এই বিষয়টাও কি আরো তাড়াতাড়ি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে গোটা বিষয়টা হচ্ছে, বিজেপির মধ্যে থেকে বিজেপির নেতারা বিজেপিরই লোকজনের বিরুদ্ধে তোলাবাজি করছে বলে প্রেস কনফারেন্স করে বেড়াচ্ছেন, আবার তারপর বিজেপির লোকজনই সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এই বলে যে এটা আসলে গোষ্ঠী দ্বন্দ্ব। কিভাবে দেখুন, বর্ধমানের একজন আদি বিজেপির নেতা মনোজ কুমার চক্রবর্তী তিনি বলছেন যে 4 নম্বর মণ্ডলের একজন নেতার নেতৃত্বে এই তোলাবাজি করা হচ্ছে, বিজেপির লোকজন এই তোলাবাজি করছে, বালিঘাট থেকে তোলা হচ্ছে, ডেকে ডেকে লোকজনকে বলা হচ্ছে 10,000 টাকা চাঁদা দিতে হবে, কাউকে বলা হচ্ছে আরো বেশি টাকা দিতে হবে, কারুর কাছ থেকে আরো বেশি টাকা নিয়ে নেওয়া হচ্ছে, কোটি কোটি টাকার তোলাবাজি করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, সেই কারণে আমার বাড়ির ওপরে হামলা হয়েছে, আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে।
হয়েছে। এদের ওপরে নিশ্চয়ই কোনো নেতার বড় কারুর হাত রয়েছে, না হলে এগুলো কি করে চলতে পারে। তারই সঙ্গে এই যে বিজেপির নেতা, আদি বিজেপির নেতা হিসেবে পরিচিত মনোজ কুমার চক্রবর্তী, তিনি বিজেপির এই কাজকর্মে অত্যন্ত হতাশ। তিনি বলছেন যে যা চলছে সেগুলো একেবারেই বিজেপির সংস্কৃতি নয়। আমি বিজেপি করার জন্য জেল খেটেছি, তৃণমূল আমলে আমাকে জরিমানা দিতে হয়েছে, আমার বাড়ির ওপরে হামলা হয়েছে, আক্রমণ নেমে এসেছে। আজ রাজ্যে পালাবদল হয়েছে, রাজ্য সরকার বদল হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই একই পরিস্থিতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ভাবতে অবাক লাগে, শহরের একটি পানশালায় দলের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। একটি পানশালায় দলের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। এর প্রতিবাদ করেছিলাম বলে আমি 4 নম্বর মণ্ডলের যে সাধারণ সম্পাদকের পদে ছিলাম সেখান থেকে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবার সংবাদ মাধ্যম বলছে এই গোটা ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য যখন জেলা সভাপতিকে ফোন করা হয়, বিজেপির জেলা সভাপতিকে, তিনি সেই ফোন ধরেননি, কোনো প্রতিক্রিয়া জানাননি। কিন্তু বিজেপিরই আবার অন্য একজন নেতা, তিনি সংবাদ মাধ্যমকে বলছেন যে দেখুন, যারা এসব কথা বলে বেড়াচ্ছে, প্রেস কনফারেন্স করছে, তাদের বিরুদ্ধেই তো অভিযোগ রয়েছে, তার মধ্যে আবার একজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তাহলে আপনি বুঝলেন গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা কোথায়। দলের মধ্যে দল কি করছে তার কোনো খবর নেই, কেউ জানে না। অথচ শ্রমিকবাবু, শুভেন্দুবাবু কিন্তু ক্রমাগত বলে যাচ্ছেন সব কিছু কিন্তু পাল্টে গেছে। হ্যাঁ, দিনকাল কিন্তু একেবারে পাল্টে গেছে, ভোল পাল্টে গেছে, ধর্মের কল কিন্তু একেবারে বাতাসে সব কটা নড়ে গেছে। এসব তো গা সওয়া হয়ে গেছে, এসব তো আমাদের গা সওয়া ব্যাপার স্যাপার। কিন্তু অন্যদিকে একটা আগুন অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে, সেটা কি জানেন? বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি বলেছিলেন, আজাদ হিন্দ ফৌজ, নেতাজির বাপের তাগদ আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য, বুঝেছো? শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়া, আর সেই জার্মানে নেতাজিকে দিচ্ছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, বুঝলেন? কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কোনো আজাদ হিন্দ ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, ব্রিটিশের শাসন ছেড়ে চলে যায় নাই? তা সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদ হিন্দ ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদেরকে আসতে দিল কেন? আমার রাজা মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। বুঝছেন এখন? তা এই নেতাদের মাথায় কিছু আছে? আজকে যদি আমার মহারাজাকে ভারত সম্রাট বানাইতো, না আজকে হিন্দুস্তান হতো, না পাকিস্তান হতো। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এই কথা বলছেন। বিজেপির এতজন রাজ্যসভার সাংসদ রয়েছেন, অন্য দল থেকেও রাজ্যসভার সাংসদ ভাঙিয়ে বিজেপি নিয়ে আসে, এমনকি তৃণমূলের রাজ্যসভার সাংসদকে পর্যন্ত বিজেপি নিজের মধ্যে নিয়ে নিয়েছে। আর বিজেপি এই রাজ্যে এত আসন পেয়ে এইভাবে ক্ষমতায় এসেছে, কিন্তু তারপরেও এই কথা বলার জন্য অনন্ত মহারাজের বিরুদ্ধে দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া, কোনোভাবে কোথাও সাসপেনশন চাওয়া, তাকে বরখাস্ত করা হোক, এরকম কোনো দাবি সামনে রাখা, এরকম কোনো কথা বিজেপির তরফ থেকে সামনে রাখা হয়েছে বলে আপনি শুনেছেন? দল থেকে তাকে বের করে দেওয়া তো অনেক দূরের কথা, তাকে নিয়ে, তার মন্তব্যকে নিয়ে একটা বিরোধিতা করা, সেরকম কোনো বক্তব্য কি আপনি শুনেছেন? কি করে এটা হতে পারে? নেতাজির বিরুদ্ধে এই রকম কথাবার্তা বলার পরেও কি করে কোনো রকম ব্যবস্থা না নিয়ে চুপ করে বসে থাকতে পারে পশ্চিমবঙ্গের সরকার প্রশাসন, বলুন তো? আপনি অনন্ত মহারাজের কথা ছেড়ে দিন, অনন্ত মহারাজের অনুগামী যারা, সমর্থক যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তারা যেভাবে নেতাজিকে নিয়ে কুরুচিকর কুৎসা করে চলেছেন, কুরুচিকর পোস্ট করে চলেছেন সমাজ মাধ্যমে একের পর এক, তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা হচ্ছে? কাদের মদতে নেতাজিকে নিয়ে কুরুচিকর পোস্ট করার পরেও তারা পার পেয়ে যাচ্ছেন? পশ্চিমবঙ্গে এখন নতুন প্রশাসন, সেই প্রশাসন এখন অত্যন্ত তৎপর, যে কোনো বিষয়ে, যে কোনো রকম ঘটনা ঘটলে তারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে নেয়। তাহলে এইভাবে দিনের পর দিন যারা নেতাজিকে নিয়ে বাজে কথা বলছেন, কুৎসা করছেন, এরকম অত্যন্ত নোংরা কুরুচিকর পোস্ট সমাজ মাধ্যমে করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন? কার মদতে নেতাজির বিরুদ্ধে কুৎসা করার পরেও লোকজন ছাড় পেয়ে যাচ্ছেন? কে দিনের পর দিন নেতাজির অপমান হতে দিচ্ছে? জিতেন্দ্র তিওয়ারির কথা মতো কে এইভাবে দলের ভেতরে সবাইকে কালেকশন মাস্টার হতে দিচ্ছে? নিজের দলের নেতার কথা মতো বিজেপির লোকজন কোটি কোটি টাকার তোলাবাজি করছে, কে এই তোলাবাজি হতে দিচ্ছে? কে এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এগুলোকে সমস্ত প্রশ্রয় দিয়ে যাচ্ছে? আপনাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন? তিনি বলতেন, আমি তো এসব কিছু জানতামই না, আমি যদি জানতাম তাহলে একেবারে হতে দিতাম না। মহামহিম কি জানেন? নিশ্চয়ই জানেন না, সেটাই হবে। জানলে কি আর তিনি হতে দিতেন? কি মদত দিতে, কি কারণে তিনি এগুলো হতে দেবেন? নিশ্চয়ই তিনি এগুলো জানেন না।
দেখুন, এই একটা কথা চারিদিকে তো শোনা যাচ্ছে সবই এখন বদলে গেছে, আমরাও দেখতে পাচ্ছি। আপনারা জানেন নবান্নের মাথার উপরে বড় বড় করে যে নবান্ন লেখাটা, সেটা রং পরিবর্তন হয়ে সেটা গেরুয়া হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে ফুটপাথে অনেক জায়গায় নীল সাদা রং, সেগুলো পরিবর্তন হয়ে গেরুয়া সাদা হয়ে যাচ্ছে। চারিদিকে সব পাল্টে যাচ্ছে, যেদিকে দেখবেন সেদিকেই সব পরিবর্তন, যা দেখি নতুন লাগে। কিন্তু তুমি আমি সেই তো একই জায়গায় আছি যেমনটা ছিলাম আগে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।